মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে, যেমন আমরা এখন আছি, মানুষ সবচেয়ে বেশি ভুল ইনভেস্টমেন্ট করে। সো বাংলাদেশে এখন টাকা হারানোর ট্রেন্ড শুরু হবে। স্ক্যামারের কোনো শেষ নাই, কত রকম স্ক্যামার। নতুন ট্রেন্ড হচ্ছে হালাল স্ক্যামার, হালাল ইনভেস্টমেন্টের স্ক্যামিং। ওরে খোদা, আমরা বুঝতেই পারতেছি না যে আমাদের যখন অর্থনৈতিক চাপ মধ্যবিত্তের উপর অনেক বেড়ে গেছে, মধ্যবিত্ত তখন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় টাকা দিতে যাচ্ছে, এবং সে এমন মানুষদেরকে টাকা দিচ্ছে যাদের ইদার যোগ্যতা নাই, এবং সে টাকাটা নিয়ে হাপুস হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ঢাকা শহরে মানুষের জীবন এখন খুব কঠিন হয়ে গেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। জিনিসপত্রের দাম যে পরিমাণ বাড়ছে, প্রচুর মানুষ চাকরি হারাইছে, অনেকে পরিবারে হঠাৎ করে একটা ক্যান্সার হয়েছে, মানুষের তার সঞ্চয় নাই, এবং মানুষের খরচ অনেক বেড়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবন মান রক্ষা করতে গিয়ে স্কুলের বেতন থেকে শুরু করে মানুষের খরচ হয়ে গেছে, এবং এই সময় মানুষ সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ভুল করে। এটা শুনতে আপনার কাছে অবাক লাগবে যে ভাই, মানুষের যেখানে অর্থনৈতিক চাপ বেশি সেইখানে মানুষ কেন আবার ভুল ইনভেস্টমেন্ট করে, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করে কেন আরো বড় বিপদে পড়বে? এইখানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইকোলজি এত ইম্পর্টেন্ট ভাইয়ারা। ফাইন্যান্সিয়াল সাইকোলজি আপনাকে বুঝায় যে ফাইন্যান্সিয়াল লিটারেসির থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইকোলজি। ফাইন্যান্স একটা ব্যবহারগত জিনিস, স্বভাবগত জিনিস, আচরণগত জিনিস। আপনার বেশিরভাগ মানুষের কাছে তথ্য, ইনফরমেশন, এডুকেশনের অনেকের কাছেই আছে, কিন্তু মানুষ লোভ, লালসা, ভয়, আতঙ্ক, এই সব জায়গা থেকে মানুষজন ভুল করে। সো ফাইন্যান্সিয়াল সাইকোলজির এই জায়গাটা আমি আলোচনা না করলে নিজেকে খুব দায়ী মনে হবে, কারণ আমি এত মানুষকে ভুল করতে দেখতেছি। হঠাৎ করে একজন মানুষ আপনাকে এসে বলল, ভাইয়া দেখবেন যে যখন মানুষ সবচেয়ে কম নিশ্চয়তায় থাকে অর্থনীতিতে, তার বেতন কম, তার খরচ বেশি, তখন মানুষ জুয়া খেলতে যায়। কেন? কারণ তখন তার মধ্যে ভূত চাপে, বা তাকে শয়তান আশ্বাসা দেয়, যেভাবেই বলি, যে জুয়া খেলে তুমি যদি হঠাৎ করে বড় লোক হয়ে যেতে পারো, তাহলে তো তোমার এই অর্থনৈতিক সমস্যাটা থাকবে না। তখন সে ক্রেডিট কার্ডে লোনটা নেওয়া স্টার্ট করে। অর্থাৎ মানুষের যখন অনেক টাকা থাকে তখন সে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় কম। মানুষের যখন টাকা কম থাকে, অর্থাৎ যারা মধ্যবিত্ত বা নিম্ন, যারা চাপের মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি ভালনারেবল। সাইকোলজিক্যালি ভালনারেবল, লজিক্যালি ভালনারেবল না, সাইকোলজিক্যালি, মানসিকভাবে তারা ভালনারেবল। কেন? তখনই সে মনে করে তার দেখা যাচ্ছে যে তার বছরে খরচ 10 লাখ টাকা, কিন্তু তার ইনকাম 7 লাখ টাকা। তখন তার বন্ধু বলে, এই যে কাঁকড়ার ব্যবসা আছে, হালাল কাঁকড়ার ব্যবসা, কাঁকড়ার ব্যবসায় তুমি 5 লাখ টাকা দাও, এর 10 লাখ হয়ে যাবে। কাঁকড়া সে জীবনে চোখে দেখে নাই, খায়ও নাই, সে কাঁকড়ার ব্যবসায় দেয়, তবে তার টাকাটা হাপুস হয়ে যায়। অর্থাৎ মানুষ অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশে মাশাআল্লাহ চোরের কোনো অভাব নাই। বাংলাদেশে আপনার টাকা নিয়ে গায়েব হয়ে যাবে এই লোকের কোনোদিন অভাব নাই। এবং যেটা হইতেছে সেটা হচ্ছে, বহু মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে তখন তাদের মধ্যে অনৈতিক কিছু করাকে সে জাস্টিফাই করে ফেলে। বহু মানুষকে, অর্থাৎ দুইটা জিনিস হচ্ছে, একদিকে হচ্ছে গিয়ে ভালো মানুষ, সে ইনভেস্টমেন্টের জায়গা খুঁজতেছে আউট অফ ফ্রাস্ট্রেশন, হতাশার জায়গা থেকে, কারণ তার কাছে বলছে ফেসবুক, ইউটিউবে সবাই টাকা বানাচ্ছে, সে টাকা বানাইতে পারতেছে না। তো সে চিন্তা করতেছে কোথায় ইনভেস্ট করা যায়, কারণ সে চাপে আছে, সেই চাপ থেকে, অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হইতে চায়। আবার আরেক দিকে কিছু শিয়াল, কিছু হায়েনা, যে চাকরি হারায় ফেলছে, সে হঠাৎ করে সে জাস্টিফাই করে ফেলছে, আচ্ছা একটা কাজ করি, সোনার দাম বাড়তেছে, আমি নকল সোনা বের করি, নকল সোনায় অনেক লাভ। তা এখন আপনি সোনা কিনতে যাইতেছেন, কিন্তু আপনি চেক করলেন না সোনা আসল কিনা, আপনি নকল সোনা কিনলেন, আপনার পুরো টাকাটাই মাইর গেল, আর ওই শিয়াল এবং হায়েনা আপনাকে হরিণের মতো খেয়ে ফেললো। বাংলাদেশে এখন নকল সোনার ছড়াছড়ি। সবাই আমাদের বলে, ভাই স্বর্ণ কিনলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? আমি বলি যে ভাই, আমার মতে স্বর্ণ একটা ভালো ইনভেস্টমেন্ট, কিন্তু স্বর্ণ কিনেন না। কেন? কারণ আপনি যদি 100তে 100 নিশ্চিত না হইতে পারেন যে এই স্বর্ণটা আসলে খাঁটি স্বর্ণ, তাহলে আপনার কোনো ধারণাও নাই যে বাংলাদেশে এখন একটা বুমিং ব্যবসা হচ্ছে গিয়ে নকল স্বর্ণ। মানুষ আলায় ভুলায় মানুষজনকে 2-2.5 লাখ টাকা ভরি হয়ে গেছে, নকল স্বর্ণ বেচতেছে, এবং মানুষজন ধরতেও পারতেছে না। তাহলে আপনার কি হলো? আপনার পুরো টাকাটা মাইর গেল, কারণ এই নকল স্বর্ণ আপনি বিক্রি করলে আপনি পিতলের দাম পাবেন না। তাহলে আরেকটা হচ্ছে হালাল ইনভেস্টমেন্ট, এই হলো আরেক জিনিস। আচ্ছা, আমাদেরকে গত 3 বছরে বিভিন্ন পডকাস্টে শেখানো হয়েছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট হালাল হইতে হবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট হালাল হইতে হবে। এখন যার কোনো ব্যবসায়িক যোগ্যতা নাই, যার কোনো ইনভেস্টমেন্ট নলেজ নাই, যে কিছুই নেই, সে হঠাৎ করে একটা হালাল ইনভেস্টমেন্টের দোকান খুলছে। সে কি হয়েছে? ভাই আপনি ব্যাংকে টাকা রাখতেছেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন, এখন আপনি শেষ, আপনার জীবন শেষ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন হালাল ইনভেস্টমেন্ট করতে হবে। হালাল ইনভেস্টমেন্ট করলে আমি কি করব? আমি আপনাকে বছরে 20-25% রিটার্ন দিব। উরি খোদা, 20-25% রিটার্ন দিবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। ধরেন এই হালাল ইনভেস্টমেন্টের নাম হলো গিয়ে জান্নাতে যাও
হালাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। আচ্ছা ঠিক আছে, জান্নাতে যাও হালাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, আপনি টাকা দিলেন। ভাইয়া আপনি যে টাকাটা দিলেন, প্রথমত আপনাকে তো দেখতে হবে যে তারা আসলে ব্যবসা বুঝে কিনা, তারা বিজনেস সম্পর্কে ভালো নলেজ আছে কিনা, তারা কোথায় ইনভেস্ট করতেছে। হালাল ইনভেস্টমেন্ট, হালাল মানেই কিন্তু প্রফিটেবল না, হালাল মানেই কিন্তু ঝুঁকিবিহীন না। ইনফ্যাক্ট হালাল মানে আপনি আরো বেশি ঝুঁকি নিচ্ছেন। হালাল মানে কিন্তু এটা না যে আপনি একটা অযোগ্য মানুষকে টাকা দিলেন। এখানে একটা হচ্ছে প্রসেসের হালাল, আর হচ্ছে কি যেটা রান করতেছে সে যোগ্য কিনা। সো আপনাকে কেউ একজন বললো যে আমি কথার কথা পুদিনা পাতার ব্যবসা করব। হ্যাঁ না, আপনি বললেন হালাল ইনভেস্টমেন্ট, সে হালাল ইনভেস্ট আপনি টাকা দিলেন, সে পুদিনা পাতার ব্যবসা হয়তো করতেছে না, সে টাকা নিয়ে সে হাপিস। তারপরে সে বললো ভাই পুদিনা পাতা ছাগল খেয়ে ফেলছে, আপনি কি করবেন? এবং এক্স্যাক্টলি এই ছাগল পুদিনা পাতা খেয়ে ফেলছে, এই ঘটনাটা ঘটতে যাচ্ছে অনেক মানুষের জীবনে। অনেক মানুষ বুঝতেছে না, সে মনে করছে আরে হালাল ইনভেস্টমেন্ট 20-25% ব্যাংকের থেকে 2 গুণ 3 গুণ রিটার্ন দিবে, আমি কেন ব্যাংকে টাকা রাখবো, আমি সব টাকা জায়গা জমি সব বিক্রি করে আমি এদেরকে দেই। তারপর আপনি টাকা দিলেন, আপনি 1 বছর রিটার্ন পেয়েছেন, 2 বছর রিটার্ন পেয়েছেন, 3 নাম্বার বছরে হাপিস, আপনার টাকা নাই, পুশ, শেষ। কেন? কারণ আপনি যাদেরকে টাকা দিচ্ছেন তারা যে রিডিকুলাস হাই রিটার্ন দিচ্ছে, এটা তো সাস্টেইনেবল না। বেশিরভাগ ব্যবসা কখনোই হালাল ব্যবসা, এথিক্যাল ব্যবসা আপনাকে 15%-এর বেশি রিটার্ন দিতে পারার কথা না পরপর 5 বছর। কারণ সে যদি পরপর 5 বছর এত প্রফিটেবল ব্যবসা করে, তার ইনভেস্টমেন্টই লাগার কথা না এত বেশি। বেশিরভাগ ব্যবসার জন্য এটা সম্ভব না। এক্সেপশনাল কিছু কিছু জিনিস আছে, এক্সেপশনাল কিছু সাকসেসফুল ব্যবসা আছে, কিন্তু ওই এক্সেপশনাল বিজনেসগুলোর ক্ষেত্রে কাহিনী হইলো ওই ফাউন্ডাররা যদি এত সাকসেসফুল বিজনেস করে, তাহলে ওর নিজের জায়গা জমি বিক্রি করে তো এখানে আরো ইনভেস্ট করার কথা। আমি কি আপনাকে জিনিসটা বুঝাইতে পারতেছি? বেশিরভাগ হালাল এথিক্যাল প্রফেশনাল বিজনেসে কখনোই আপনাকে বছরে 15%-এর বেশি রিটার্ন দিতে পারার কথা না। এবং আমার যখনই মানুষ বলে আমি আপনার 20% 22% রিটার্ন দিব, আমি বলি ভাই এটা কি মানে, তুমি কি মানে আলাদিনের চেরাক পাইছো নাকি? এবং যেটা হয়, এরা অনেকেই 1-2 বছর সুপার রিটার্ন দিয়ে 3 নাম্বার মানে প্রথম বছর আপনি তাকে 10 লাখ টাকা দিলেন, সে আপনাকে 20% রিটার্ন দিল। তারপরের বছর আপনি তাকে 10 লাখ টাকা দিলেন, মানে 10-20 লাখ টাকা দিলেন, তারপরে সে আবার আপনাকে বিশাল 25% রিটার্ন দিল। 3 নাম্বার বছরে আপনি খুশি হয়ে তারে আরো 20 লাখ টাকা দিলেন, তাহলে আপনি টোটাল 40 লাখ টাকা দিলেন। এবার সে হাপিস। ইনভেস্টমেন্টের গোল্ডেন রুল ভাইয়া, প্লিজ আপু ভাইয়া একটু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে আপনার টাকা যাবে, আমার কিছুই হবে না। একজন ইনভেস্টরের সবচেয়ে বড় শত্রু সে নিজে। আপনার ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম আপনি। কেন? না বুঝে ইনভেস্ট করা, আবেগে হয়ে ইনভেস্ট করা, না জানি একটা বিজনেসে ইনভেস্ট করা, ঘৃণা, হিংসা, আবেগ, অজ্ঞতা, অযোগ্যতা, এইখান থেকে ইনভেস্টমেন্ট করা। দেখেন বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদের সবচেয়ে বড় থ্রেট বাংলাদেশ মার্কেট না, রেগুলেশন না, গভর্নমেন্ট না, তার সবচেয়ে বড় থ্রেট তার সন্তান। কেন? আপনি দেখবেন পুরো পৃথিবীতে এটা সত্যি, বাংলাদেশে এটা সত্যি, যে একজন বাবা বহুত কষ্ট করে 40 বছরে 1000 কোটি টাকার কোম্পানি বানাইছে, তার তিন ছেলেকে দেওয়া হয়েছে কোম্পানি পুটুস 5 বছরের মধ্যে, 10 বছরের মধ্যে। কেন? কারণ ছেলেরা অযোগ্য, ছেলেরা জানে না কেমনি ইনভেস্টমেন্ট করতে হয়, রিস্ক ম্যানেজ করতে হয়, ছেলেগুলো কিছুই বুঝে না, পুটুস। এটা খুবই কমন, গ্লোবালি কমন, লোকালি কমন। বাংলাদেশের ব্যবসায়ীর জিনিসটা কখনোই বোঝে না যে তার এম্পায়ার, বিজনেস এম্পায়ার বা কোম্পানির সবচেয়ে বড় থ্রেট তার ছেলে, পরের জেনারেশন। বিকজ ওই যে জেনারেশনে যখনই টাকাটা পরের জেনারেশনে যায়, সে হয়তো যোগ্য না, কিন্তু সে হঠাৎ করে 1000 কোটি টাকার কোম্পানির চেয়ারম্যানের চেয়ারে বসছে, ব্যাস শেষ। ওই 1000 কোটি টাকার কোম্পানিকে সে 200 কোটি টাকা বানায় ফেলবে। 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেই 3টা পয়েন্ট বলি। 1 নম্বর পয়েন্ট, আপনি যেটাতে ইনভেস্ট করবেন আপনার সবসময় রিস্ক কমায় ইনভেস্ট করতে হবে। এটাকে বেঞ্জামিন সাহেব বলছেন মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে কি? আমি এমন একটা জায়গায়, এমন একটা মার্জিনে আমি ঢোকার চেষ্টা করব সবসময় যেখানে আমার সেফটি অনেক বেশি। এক্সাম্পল, শেয়ারের দাম বাড়তেছে কোন একটা কোম্পানির, তার মানে ওটা কিনেন না। যখন কোম্পানি, যেমন বাই দ্য ডিপের কনসেপ্টটা কি, যে যখন মার্কেট ক্র্যাশ করে তখন বাসার দাম অথবা স্টকের দাম যখন কমে যায়, তখন আপনি যদি কিনেন, তখন আপনার সেফটি পার্টটা অনেক বেড়ে যায়। কোনো কিছুর দাম বেশি, স্টকের দাম বেশি, বা যে কোনো অ্যাসেটের দাম বেশি, সবাই কিনতেছে, হুড়মুড় করে পড়তেছে, তখন আপনি কিনলেন, তার মানে আপনার সেফটি অফ মার্জিন কমে গেল, কারণ আপনি তখন রিস্কটা বেশি নিলেন। এটা হচ্ছে গিয়ে সেফটি অফ মার্জিনের কনসেপ্ট। এই জন্য বড় বড় ব্যবসায়ীরা এখন সব পৃথিবীতে ক্যাশ নিয়ে বসে আছে। 2 নাম্বার প্রিন্সিপাল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমোশনাল না হওয়া। যে আমি একটা ছেলেকে দেখলাম, কষ্ট করে স্টার্ট আপ করতেছে, ইনভেস্ট করে ফেললাম, কিন্তু আমি চিন্তা করলাম না, হয়তো এই ছেলেটা স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতার সাথে তার ছেলেটার কোনো সম্পর্ক নাই। সো আমি হয়তো বা আমার বন্ধুকে দেখানোর জন্য ইনভেস্ট করলাম, অথবা আমি তো আব্বা অনেক টাকা দিয়ে গেছে, অনেকগুলো ভাড়া পাই, কিন্তু এখন ব্যবসা না করলে কেমন দেখায়, ঠিক আছে দিলাম আমি একটা 3 কোটি টাকার ইনভেস্ট করে, হঠাৎ করে আমি একটা রেস্টুরেন্ট কিনে ফেললাম। এগুলো হচ্ছে ইমোশনাল ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের ব্যাপারে উনি অন্তত 20 পাতা বলছে যে কখনোই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমোশনাল হওয়া যাবে না।
আপনি দান করেন ইমোশনাল হয়ে, নো প্রবলেম, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করতে হবে ইউ নিড টু বি ভেরি ভেরি স্ট্র্যাটেজিক। আপনি ইমোশনাল হয়ে ইমোশনাল হান্স থেকে শুধুমাত্র ইনভেস্ট করলে আপনার এটা লস করার চান্স। আরেকটা ইমোশন হচ্ছে আই হ্যাভ আ গ্রেট আইডিয়া, এটার বিজনেস কেস নাই, বাট বিকজ আমার এটা আইডিয়াটা আমার খুব পছন্দ, আমি বিজনেস মেট্রিক্সকে বাদ দিয়ে আমার আইডিয়া এত পছন্দ হয়েছে আমি এটা করে ফেলতেছি। 3 নাম্বার যেটা বড় প্রবলেম, যে ইনভেস্টমেন্টগুলো প্রচুর পরিমাণে লস হয়, সেটা হচ্ছে গিয়ে কি খোঁজ খবর না নিয়ে ইনভেস্ট করা। যে আমি একটা ইন্ডাস্ট্রিতে হয়তো প্রফিট আছে, ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ লাভ করতেছে, কিন্তু ধরেন আপনি স্বর্ণ কিনবেন কেন, কারণ স্বর্ণ মনে হচ্ছে স্বর্ণের দাম অনেক বাড়বে, কিন্তু আপনি কোথা থেকে কিনবেন, কার কাছ থেকে কিনবেন, কোথায় রাখবেন, এটার ভ্যাট ট্যাক্স কি হবে, এটার সেফটি সিকিউরিটি কি, কোনো কিছু আপনি চিন্তা করলেন না, হুট করে আপনি কোথা থেকে কি স্বর্ণ কিনলেন, কোনো আগামাথা নাই। একটা এক্সাম্পল, কোথা থেকে কি আপনি বিটকয়েন, হঠাৎ করে আপনি বিটকয়েন কিনেন, কিন্তু বিটকয়েনের কোত্থেকে কিনবো, কার কাছ থেকে কিনবো, কখন কিনবো, এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।